রাত 11টা বাজে আর আমি মেডিকা নার্সিংহোমে যাচ্ছি, মানে মেডিকা হসপিটালে যাচ্ছি। এই যে তার কারণ হলো শ্বশুরমশাইয়ের শরীরের কন্ডিশন ভালো নেই, তাই সবাই মিলে ঠিক করা হয়েছে ওনাকে বাড়ির কাছে কোনো সরকারি হাসপাতালে নিয়ে যাওয়াই ভালো হবে, কারণ কন্ডিশন খুবই খারাপ, মানে অবস্থা খুবই খারাপ। কি হয়েছে আমরা গিয়ে দিদিভাইয়ের সাথে একসাথে, আপনাদের দিদিভাইয়ের সাথে একসাথে গিয়ে বিষয়টা জানাবো। এখন আমি গিয়ে রিলিজ সংক্রান্ত বিষয়গুলো দেখে আলোচনা করে নিই। এই যে ইমার্জেন্সি গেট হয়ে ঢুকতে হবে, এদিকে সব বন্ধ হয়ে গেছে, জিজ্ঞাসা করলাম, তাই এই সাইড দিয়ে ঢুকতে হবে। এই যে এসেছিলাম কথা বলার জন্য কি কখন ছুটি করাবো, আমরা বললো যে এখন আর হবে না, সকালবেলা কর্পোরেট ডেস্কের সাথে কথা বলে ছুটি করাতে। আর এদের কয়েকজন বাদে, ডাক্তারগুলো বাদে বাকি কিছু কিছু স্টাফ যারা আছে, মানে সিকিউরিটি নয়, বাকি যারা ওই যে পিঙ্ক কালারের ড্রেস পরা থাকে, এরকম এমন ভাব করে মনে হয় যেন কথা বলতেও খুব অসুবিধা, মুখে হাসি তো দূরের কথা, মানে কি বলবো, বলার কিছু ভাষা নেই। যাই হোক, সকালবেলা যাব 7টার সময় গিয়ে ওখানে ফর্মালিটিস ফিল করতে হয়, মানে ফর্মালিটিস পূরণ করে ওইখানে আমরা ডিস্ট্রিক্ট হাসপাতালে কৃষ্ণনগর ওখানে নিয়ে যাব। কারণটা কেন আগেই বলেছি যে একসাথে দিদি ভাই মিলে বলবো, খুবই খারাপ খবর। চলুন যাই, ঘরে গিয়ে বলছি। আবার চলে এসেছি একটু আপডেট দিতে, সারাদিনে ভিডিও করা হয়নি। দেখালাম একটু আগে যে আমি গেছিলাম রাত্রেবেলা ওইখানে, মানে ওই মেডিকাতে রিলিজ সংক্রান্ত ব্যাপারে, কারণ ডাক্তার আজকে রিপোর্ট পেয়ে গেছে, আজকে রিপোর্ট আমরা নিয়ে নিলাম, রিপোর্ট চেয়ে নিলাম, কারণ বলেছিল যে এমআরআই যেটা হয়েছিল, এমআরআইয়ের পর ওনারা টের পেয়েছিল, মানে এমআরআই প্রভিশনাল রিপোর্ট দেখে ভেবেছিল যে ভালো আছে, তারপর বললো যে না, ওনার মাথার মধ্যে ব্রেনের কোথাও মানে অনেকটা বেশ কিছুটা জায়গায় রক্ত চলাচল হচ্ছে না, মানে রক্ত চলাচল ঠিকঠাক হচ্ছে না। এই মুহূর্ত থেকে ফিরে আসাটা খুবই কঠিন, মানে ফিরে আসার চান্সেস নেই বললেই চলে, মানে খুবই কম, কোনো বড় মিরাকল ছাড়া হতে পারে না। আমি অন্যান্য ডাক্তার যারা আমাদের বন্ধু আছে তাদের সাথে আলোচনা করে দেখলাম, বললো কোনো বড় মিরাকল ছাড়া সম্ভব নয় এভাবে। আর ওনার মাল্টি অর্গান ফেলিওর দিকে এগোচ্ছে। ওনার যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল পায়ে, শ্বশুরমশাইয়ের সেই যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানে সেপ্টিসেমিয়া হয়ে গেছে, ওখান থেকে ইনফেকশনগুলো সারা বডিতে ছড়াচ্ছে। তারপর আজকে বলছিল যে ওনাকে ব্রঙ্কিওস্কোপি নাকি বলে সেটা করবে, মানে মুখের ভেতর দিয়ে নল দিয়ে ফুসফুসের ছবিগুলো তুলবে। তারপর সেক্ষেত্রেও কিন্তু মানে ডাক্তার বন্ধু যিনি আছেন সেও কিন্তু বললেন যে না, ওটা করার কোনো দরকার নেই, ওটা বেকার করে কি হবে, ওটা করে কিছুই আলটিমেট তো লাভ কিছু হবে না, ওই সমস্ত টেস্ট এটা ওটা করে। আর এও বললেন যে কিছুদিন পরে যেমন কিডনিগুলো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, এরপরে কয়েকদিন পর থেকে হয়তো ডায়ালিসিস চালু হতে পারে, মানে ডায়ালিসিস চালু করবে এবং আস্তে আস্তে মাল্টি অর্গান ফেলিওর হয়ে আস্তে আস্তে উনি ইহো দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকে গমন করবেন। মানে এরকমই একটা শুনলাম, মানে যখন থেকে শুনেছে আপনাদের দিদি ভাইয়ের মন খুব খারাপ হয়ে আছে, আমাদের মনও খুব খারাপ হয়ে আছে। তাই আমরা ঠিক করলাম, সুজনদা, তারপরে রুম্পা, মানে এর বৌদি যে আছে, আমার বোনও হয় রুম্পা, আমরা সবাই মিলে ঠিক করলাম যে সুজনদাও বলছে যে এখানে থেকে শুধু টাকাগুলো মানে টাকা নষ্ট করে তো লাভ নেই, বরং ওই টাকাগুলো যদি আমরা গরিব মানুষকে দান করি সেটা অনেক ভালো হবে। যে কথাটা শুনে খুব ভালো লাগলো, মানে কথাটা শুনে সত্যি খুব ভালো লাগলো যে মানে এখানে ওই চিকিৎসা করার কোনো মানে হয় না যেখানে চিকিৎসা ইমপ্রুভমেন্ট জিরো হবে, ইমপ্রুভমেন্ট কিছুই হবে না, দিনে দিনে এখন শুধুমাত্র অর্গানগুলো ফেলিওর হতে বাকি থাকবে কিছুক্ষণের মধ্যে। আর উনি অলরেডি মানে কোমাই চলে গেছেন। যখন অ্যাটাকটা হয়েছিল হার্টে, তখন যে পাম্প করার সময় বলেছিল যে পাম্প করার সময় ঠিক মতন রক্তটা ব্রেনে পৌঁছায়নি। এবার যেদিন ঘটনাটা ঘটেছে 8 তারিখ, মানে 7 তারিখে ঘটেছিল, সেই 7ই মে থেকে সেরকমই অবস্থা আছে, মানে এতদিন পর্যন্ত ঠিকঠাক যায়নি, রক্ত যায়নি। আর আমরা যেইগুলো হয়তো চোখ পিট দেখেছিলাম বা একটু যেই সমস্ত আভাসগুলো পেয়েছিলাম, সেটা হয়তো কোনো ইলেকট্রিক ইম্পালস বা কিছু একটা কারণে হতে পারে, যতগুলো মেশিনগুলো চড়ানো আছে। হ্যাঁ, হ্যাঁ, আমি আজকে হাত ধরে দেখেছিলাম, হাতের এইখানটা দেখলাম, হাতের এইখানটা চেক করে দেখলাম, হাতটা শক্ত হয়ে গেছে, এখানটা শক্ত হয়ে গেছে কিন্তু গরম আছে।
গরম আছে আর ওনার অক্সিজেন চালানো আছে, আজকে দেখলাম 50% অক্সিজেন দেওয়া আছে। আর আমি ওদিকে কথা বলে রেখেছি যে আমরা ডিস্ট্রিক্ট হাসপাতালে ভর্তি করে রাখবো। আর মানে এইমসের সাথেও কথা বলা আছে, কল্যাণী এইমসেও কথা বলা আছে, ডিস্ট্রিক্ট হাসপাতালেও কথা বলা আছে, আমরা ওইখানে নিয়ে গিয়ে ওনাদের ভর্তি করাবো। কিন্তু সবাই বলছে বাড়ির কাছে নিয়ে আসতে, যেহেতু ইমপ্রুভমেন্টের এখনো বাঁচা আছে, সবাই বলছে এখন ওনার অর্গানগুলো বাঁচা আছে, কিন্তু এখন ডাক্তার বলছে যে এইখানে ফুটো করবে, গলার এখানে ফুটো করে মুখ দিয়ে ঢোকানো ছিল নল, 7 দিন হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। 7 দিন হওয়ার পর গলার এখানে ফুটো করে এখান দিয়ে নল ঢুকে ওনার মানে বাকি পাইপগুলো যেগুলো আছে সেগুলো দেবে। আর যা আছে মানে বঙ্কিওস্কোপি করার কথা বলছিল, ওইটা কালকে আমরা না করে দেবো। আর আজকে গিয়েছিলাম রিলিজ করার জন্য, তো রাত্রিবেলা গিয়ে দেখলাম যে আপনাদের বললামই ওখানে বন্ধ। আর সব জিজ্ঞাসা করলাম গিয়ে একজনকে, তিনি বললেন ওই সাইডে ওইখানে নিচতলায় চলে যান। ওইখানে নিচতলায় গেলাম, বললো বিলিং সেকশনে চলে যান। বিলিং সেকশনে গেলাম, বললো যে কর্পোরেট সেকশনে চলে যান। কর্পোরেট সেকশনে গিয়ে দেখি কর্পোরেট সেকশন বন্ধ। জিজ্ঞাসা করলাম কর্পোরেট সেকশন কখন খুলবে, বললো 7টা-8টার দিকে খুলবে, সকাল 7টা-8টার দিকে খুলবে। তাহলে সকালবেলা সুজনদাও চলে আসবে, সুজনদা আসলে ফর্মালিটিসগুলো ফিল আপ করে, যেহেতু আমরা নিজেরা নিয়ে যাচ্ছি দায়িত্বে, তাহলে একটা ফর্ম ফিল আপ করতে হয়, সেই ফর্মটা ফিল আপ করে আমাদের নিয়ে যেতে হবে। আর তাছাড়া তো কিছু করার এখন নেই। এখানে থাকলে বিল উঠালেও সেরকম অসুবিধা থাকতো না বলো? হ্যাঁ, এখানে বিল উঠালেও অসুবিধা কিছু নেই, কিন্তু মানে যেটা কারণ ইমপ্রুভমেন্টের কোনো সম্ভাবনা নেই এখানে থাকলে নয়, উনি যেখানেই ভর্তি হোক ইমপ্রুভমেন্টের সম্ভাবনা নেই। ওনার ব্রেনে রক্ত চলাচল যেটা করছে না, সেটাও সমস্যা হয়ে গেছে। সেপ্টিসেমিয়া হয়েছে, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল ওখানে সেপ্টিসেমিয়া একটা দেখা দিয়েছে, ওটার থেকে বিভিন্ন অর্গানে ছড়িয়ে পড়ছে, মাল্টি অর্গান ফেলিওর দিকে এগোচ্ছে এখন। এবার এখান থেকে রিকভার করা মানে মিরাকেল, বড় একটা মিরাকেল না হলে কোনো সম্ভব নয়। সেই জন্যই সবাই মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাড়ির কাছে গিয়ে ওইখানে থাকলে বাড়ির ওনার ভাই ঠাইরা যারা আছে তারা এসে দেখতে পাবে, সেই বিষয়গুলোই নজরে রেখে করা হচ্ছে। নাহলে এইমসে ভর্তি করানোর জন্য সমস্ত কিছু করা হয়েছিল, এইমসে ভর্তি নিয়ে নিত। আর এখানে থাকলে যদি কিছুটা মানে উন্নতি হতো বা রিকভার হতো, সেরকম ডাক্তার কিচ্ছু বলছে না, তাহলে এখানে রেখে দেওয়া যেত। কারণ এটা চলছে WBHS স্কিমে চলছে, তো ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে চলছে, সেই টাকার জন্য তো সমস্যা ছিল না, টাকাটা রিকভারও হয়ে যেত, সেই জন্য সমস্যা ছিল না। আর আমাদের ADM স্যার যিনি আছেন দার্জিলিংয়ের, উনিও বলেছিল যে তোমাদের অ্যাডভান্সের যদি দরকার হয়, মানে অ্যাডভান্স মানে যেই WBHS এর সেই অ্যাডভান্সের জন্য উনি দিনে দিনে করিয়ে দেবেন, সেরকম কথাবার্তা বলেছিলেন। কিন্তু এখানে সেই একই ব্যাপার চলে আসছে, কোনো তো ইমপ্রুভমেন্ট বা উন্নতি কিছু হচ্ছে না। RNT তেও অনেকে বলছে RNT তো এই পাশেই আছে, কিন্তু এখন কোথাও নিয়ে গেলে মনে হয় না কোনো RNT করে ভর্তি করায়নি, ওনার সিচুয়েশন দেখে ভর্তি করায়নি তখন। আপনারা আশীর্বাদ করবেন, যদি কোনো মিরাকেল হয় তাহলে ঠিক আছে, না হলে আস্তে আস্তে ওই কি বলে ডায়ালিসিস করতে হতে পারে, কয়েকদিনের মধ্যে ডায়ালিসিস হয়তো করতে হবে, কিডনি ফেলিওর হয়ে গেলে। মার জন্যই খুব চিন্তা করতো, মার কাছে চলে যাবে। হ্যাঁ, শাশুড়ির চিন্তা করতে করতে ওই শাশুড়িকে দুজনকে খুব ভালোবাসতো। আমরা আজ পর্যন্ত দেখিনি ওনাদের দুজনের মধ্যে কখনো ঝগড়া করতে। আমরা যেমন রোজ ঝগড়া করি, ওনারা কিন্তু রোজ ঝগড়া করতো না, বছরেও দেখিনি আমরা ঝগড়া করতে। আমি তো কোনোদিনও দেখিনি আমার পরে। সেই জন্যই আপনাদের এইটুকু মানে আপনারা এত কমেন্ট লিখছেন, এত ভালোবাসা দিচ্ছেন, এত আমাদের হয়ে মানে প্রে করছেন। মাঝখানে পড়ে গেছে, ওদিকে মা ওনাকে নিয়ে মার কাছে যাবে, এদিকে আমরা ছাড়ছি না, সেই জন্যই মাঝখানে পড়ে গেছে। আমরাও ছাড়ছি না, মা ওদিকে নিয়ে যাওয়ার জন্য ডাকছে, উনিও ওই জায়গা ভালো নেই, কি করা। এখন উনি কোমায় চলে গেছেন, তো এবার এখান থেকে রিকভার করাটাও খুবই মানে মাথায় তো ব্রেনে রক্ত চলাচলই হচ্ছে না, অনেকটা জায়গা মিলে ঠিকঠাক চলছে না রক্ত চলাচল, এরকম ধরা পড়েছে, কয়েকটা জায়গায় ব্লকও হয়ে আছে। কোথাও যে নিয়ে যাবো সেরকম নিয়ে আরো পরিস্থিতি নেই না, কোথাও নিয়ে গেলে আর মনে হয় না চিকিৎসা হবে এরকমই। সব ডক্টররা একই কথা বলছে, কারণ আমাদের অনেক চেনাশোনা ডক্টর আছে, অনেক বন্ধু বান্ধব যারা আছে, দাদারা যারা আছে, ভাইরা যারা আছে, সবার সাথেই মোটামুটি
আলোচনা করা হয়েছে, কিন্তু ব্রেনে সবাই কাজ রিপোর্ট না দেখে। হলে কিছু হয় না। কিন্তু এইখানে না একটা জিনিস দেখলাম, ওরা কিন্তু রিপোর্ট চাওয়ার সাথে সাথে রিপোর্ট দিয়ে দিল। অ্যাপ্লিকেশন করেছিলাম, ঘন্টা দুয়েক সময় রিপোর্ট দিয়েছে, ওটা চেয়েছিল। ভালোই চিকিৎসা করেছে ওগুলোর এদিকে। অনেক রিপোর্ট দিয়ে দিয়েছে, এত মোটা রিপোর্ট, প্রায় 100 থেকে 150 পাতা হবে। ওরা যা যা টেস্ট করেছে, তারপর ফাইন্ডিংস যা যা হয়েছে, ডক্টর সই করে, মানে ডাক্তার যিনি আছেন বা সই করে উনি রিপোর্টগুলো দিয়ে দিয়েছেন। মানে কি, ডাক্তার একটা সার্টিফিকেট আকার রিপোর্ট দিয়েছে আর পুরো রিপোর্ট দিয়ে দিয়েছে। আমার মনে হয় না এই সমস্ত ক্ষেত্রে এখানে কোনো গন্ডগোল করার কিছু চান্সেস আছে। এরা যা সঙ্গে সঙ্গে যা যা চাইছি সব দিয়ে দিচ্ছে। এগুলো কোঅপারেটগুলো কিন্তু ভালো করছে। এতে ধরা পড়লো যে ওনার মাথায় রক্ত চলাচল করছে না, আর যেই ইঞ্জেকশনগুলো দিচ্ছে সেগুলো হলো একদম মানে খুব কি বলে, মানে হাই এন্ডের ওষুধ যাকে বলে। কালকে আমাদের একজন বন্ধু বলেছিল যে হাত ধরে চেক করে দেখতে, একটু এক ডাক্তার হাত ধরে চেক করে দেখলাম ঠান্ডা হয়ে গেছে কিনা। দেখলাম যে ঠান্ডা হয়নি, কিন্তু হাতটা একটু শক্ত হয়ে গেছে। মানে আমাদের যেমন নর্মাল হাত এরকম না, শক্ত একটু ফুলে গেছে। তারপরে জানা গেল যে আরেকজন বন্ধুর কাছে ফোন করলাম, সেও ডাক্তার। তার কাছে ফোন করার পর সে বললো যে, উনি বললেন যে যে ওরকম হয়, ওটা হলো ভেন্টিলেটরে থাকলে ওরকম হতে পারে। ওইটা আবার দাদা যখন গেছিল, বাবা বলে ডেকে হাত ধরেছিল, তখন হাতটা এরকম কাঁপছিল। বাবা 2বার ডেকেছে, ওর হাত কেঁপেছে। আবার জীবও নাকি এরকম করছিল, কেমন নড়ছিল, নড়ছিল হয়তো কি জন্য, ইলেকট্রিক ইম্পালসের জন্য সেটা নাকি কি দাদার ডাক শুনেই নড়েছে নাকি কি যে হয়েছে কিছু বুঝতে পারছি না। মেশিনপত্রের জন্য বুঝতে পারছি না। তাহলে কি জন্য যে এখন মানে ওনার, কিন্তু রিপোর্ট সবই খারাপ, কোনো রিপোর্ট ভালো নেই। রিপোর্টগুলো এক বান্ডিল রিপোর্ট, ওইখানে এতগুলো রিপোর্ট চাওয়ার সাথে সাথে 2 ঘন্টার মধ্যে পুরো ডাক্তারদের দিয়ে লিখিয়ে। আমি বলেছিলাম যে একটা ফাইন্ডিংস যা যা ডাক্তাররা করেছিল সেইগুলো একটা রিপোর্টগুলো, আমরা সব রিপোর্টগুলো একটার পর একটা রিপোর্ট দিয়ে দিয়েছে, এবং সাথে ওই কি কি ফাইন্ডিংসগুলো পেয়েছে, কি কি করিয়েছে, কি কি চিকিৎসা হয়েছে, কি কি ওষুধ দিয়েছে, সমস্ত কিছুগুলো লিখে আমাদের দিয়ে দিয়েছে। মুকিত দাও ফোন করেছিল, রিপোর্টগুলো দেখলো। রিপোর্টগুলো দেখে মুকিত দাও বললো যে যে অ্যান্টিবায়োটিকগুলো ইউজ হচ্ছে সেটা মানে একদম হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক। তারপরে যদি না শরীর সাথ দেয় তাহলে কিছু করে না। আর বললো যে ওনার ডাক্তারি বিদ্যা যতটা বলছে, এরকম অবস্থা থেকে মানে না ফেরার দেশে চলেই মানে যায়। দিদি ভাই শুনে কান্না টান্না করছে আবার। আর কান্না করে কি করবে বলো, যা ভাগ্যে আছে তাই হবে। ঠিক আছে বন্ধুরা, আমরা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আবার যদি কিছু আপডেট হয় জানাবো।